হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। উত্তরণের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো উত্তরণ তোমাদের জন্য একদম ফ্রিতে কিছু ক্লাস প্রোভাইড করছে ডেইলি বেসিসে, মেনলি ফর ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসএসসি জিডি এবং পুলিশের সমস্ত পরীক্ষার জন্য। ওকে, তো চলো একবার আমরা আমাদের ক্লাস রুটিনটা দেখে নিই, তারপরে আজকের যে সেশন সায়েন্স প্র্যাকটিস সেট 7 7 নম্বর যে সেট নিয়ে আমরা আলোচনা করব, সেই আলোচনাটাও আমরা শুরু করে দেবো। তো তার আগে চলো আমরা একটু দেখে নিই আমাদের রুটিনে কিছু চেঞ্জেস এসেছে। যেরকম রাত্রি 8টা থেকে আর রাত্রি 9টা থেকে আমাদের ক্লাস থাকবে সোম থেকে শনিবার। তো রাত্রি 8টা থেকে সোমবার, মঙ্গলবার এবং বুধবার ম্যাথ ক্লাস নেবেন পলাশ স্যার। থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে মানে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার এই 3 দিন রিজনিং ক্লাস নেবেন। ওকে, আর 9 PM থেকে থাকছে সোমবার, মঙ্গলবার এই দুটো দিন জিকে ক্লাস শোভন স্যারের। তারপরে সায়েন্স ক্লাস থাকছে আমার ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে মানে বুধবার আর বৃহস্পতিবার। আর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে থাকছে 9 PM থেকে ইংলিশ ক্লাস সুমন স্যারের। ওকে, এবং আমরা যা যা প্রোভাইড করতে চলেছি তোমাদের জন্য সেগুলো তোমরা দেখে নিতে পারো এখানে। ওকে, 1 সেকেন্ড পজ করে তোমরা এটা একটু পড়ে নিতে পারো। চলো, তো আমরা শুরু করি আমাদের আজকের দিনের সেশন। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে যে গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? নিউক্লিয়ার গ্যাস, নাকি আদর্শ গ্যাস, নাকি দ্বিপরমাণু গ্যাস, নাকি বাস্তব গ্যাস? তো এই কোশ্চেনের সঠিক আনসার হবে, তোমরা সবাই জানো যে আদর্শ গ্যাস, তাই তো, বা আইডিয়াল গ্যাস। এটাকে আমরা আইডিয়াল গ্যাসের সমীকরণ বলে থাকি, তাই তো। কিছু বাস্তব গ্যাস আছে বা যে বাস্তব গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের সমীকরণ মেনে চলতে পারবে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো, বাট এরকম কোনো গ্যাস বাস্তবে এক্সিস্ট করে না। যারা বাস্তব গ্যাস তারা কিছু স্পেশাল কন্ডিশনেই আদর্শ গ্যাসের মতো বিহেভিয়ার করে। ওকে, চলো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, নিচের কোনটির ব্যাপন হয় না? ধূপকাঠি, পারফিউমের বাষ্প, ধোঁয়া, মেথি পাউডার। তো এই কোশ্চেনের সঠিক আনসার কি হবে? তোমরা সকলেই জানো এটা হবে হচ্ছে আমাদের মেথি পাউডার, তাই তো। আমরা ধূপকাঠি, পারফিউমের বাষ্প, ধোঁয়া এদের মধ্যে যে ব্যাপন বা ইন্টারমিক্সিং বা এই যে প্রসেস সেটা আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে যে গ্যাসের আয়তন কার সঙ্গে ব্যস্ত অনুপাতে পড়ে? এখানে অপশনগুলো খুব ভালো করে দেখবে। অপশন নাম্বার 1 কি বলেছে, চাপ। সি বা বি যাই মনে করো, সি ধরো, সি বলেছে হচ্ছে ঘনত্ব, বি বলেছে সময়, ডি বলেছে ভর। তো এখানে গ্যাসের আয়তন কিন্তু চাপ আর বাষ্প দুটোর সাথেই, মানে চাপ আর ঘনত্ব, বাষ্প বলছি সরি, চাপ আর ঘনত্ব মানে প্রেসার আর ডেনসিটি এই দুটোর সাথেই কিন্তু ভলিউম বা আয়তন ব্যস্ত অনুপাতে সম্পর্ক রাখে। তো এখানে আনসারটা কি হবে? এখানে সঠিক আনসার হবে অপশন এ, চাপ। কেন আমরা ঘনত্বকে নিচ্ছি না? তো এখন এই কোয়েশ্চেনটা তৈরি হয়েছে বয়েলস ল এর উপরে বেস করে, যে আমি যদি কোনো গ্যাসের উপরে এরকম চাপ বাড়াই, চাপ বাড়ালে কি হবে, গ্যাসের কণাগুলো ছোট জায়গার মধ্যে চলে আসবে, মানে আয়তন কমবে। তো চাপ বাড়াচ্ছি, কি কমছে, ভলিউম কমছে, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করি, ভলিউমকে ভি দিয়ে প্রকাশ করি, চাপ মানে প্রেশার, প্রেশারকে ভি দিয়ে প্রকাশ করি, তাই না। তো ভি ভ্যারিজাস 1/p বা পিভি ইকুয়ালস টু কে কনস্ট্যান্ট, এটা কিসের সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, এবার এই সূত্র থেকে আমরা ঘনত্বের কনসেপ্টটাও পাই। ঠিক আছে, মানে ঘনত্ব আছে, তো ঘনত্বের সাথে এখান থেকে আমরা পাই যে ঘনত্বের সাথে কিভাবে চাপের আহ, ঘনত্বের সাথে কিভাবে আয়তনের সম্পর্ক আছে। দেখো, ঘনত্ব বেশি মানে কণাগুলো ছোট জায়গার মধ্যে চলে আসবে, মানে কম জায়গা দখল করবে। ঘনত্ব কম মানে কণাগুলো দূরে দূরে আছে, মানে আয়তন বেশি। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় কোন তাপমাত্রায়? পরম শূন্য স্কেল, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য পরম পরম উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, নাকি অপশন ডি কোনোটিই নয়? তো এই কোশ্চেনে আনসার হবে হচ্ছে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা মানে সব থেকে লোয়েস্ট টেম্পারেচার, যার থেকে লো টেম্পারেচার অ্যাচিভ করা সম্ভব নয়, সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, বা যেটাকে বলি 0 কেলভিন টেম্পারেচার। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, পরমাণু থেকে শক্তি সংগ্রহ করাকে বলে নিউক্লিয়ার শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, সৌরশক্তি। তো পরমাণুর সেন্টারে আছে নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়াস থেকেই কিন্তু শক্তি সংগ্রহ করি। ওকে, দু রকমের শক্তি হয়, আমরা জানি যে মানে দু রকম প্রসেস আছে, দু রকম প্রসেসের মাধ্যমে আমরা পরমাণুর নিউক্লিয়াস থেকে শক্তি সংগ্রহ করে থাকি।
একটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন আর একটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, তাই তো? মানে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন। তো এখানে আনসার কি হবে? নিউক্লিয়ার শক্তি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি জানার জন্য কে কবে পরীক্ষা করেন? এখানে সালটা দেওয়া নাই, মানে কে পরীক্ষা করেন আর কি। ওকে, তো তেজস্ক্রিয় রশ্মি মানে রেডিও অ্যাক্টিভ যে রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভিটির জন্য যে রেডিয়েশন দেখা যায়, ওকে, মানে যেরকম হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল কারা? যে মৌলগুলোর যে যে অ্যাটমের এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন প্রোটন থাকে, তো দিয়ে নিউক্লিয়াস বানায়। তো এই নিউক্লিয়াস যখন আনস্টেবল হয়, এই নিউক্লিয়াস যখন আনস্টেবল, অস্থায়ী হয়, স্টেবিলিটি নেই কোনো, তখন এই কি হয়? ব্রেক করে, ভেঙে যায়, ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে। আর তখনই সে কিছু রেডিয়েশন ছাড়ে। আর সেই রেডিয়েশন বা সেই রশ্মি, সেটা আলফা কণা হতে পারে, বিটা হতে পারে, বা গামা রেডিয়েশন হতে পারে। গামা রেডিয়েশন হতে পারে। আলফা কণা স্রোত, বিটা কণা স্রোত, বা গামা রেজ, গামা রেডিয়েশন, এদেরকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি। তো এই তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি জানার জন্য কে পরীক্ষা করেছিলেন প্রথম? তো সেটা হচ্ছে অপশন ডি, রাদারফোর্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, মৌলটির পারমাণবিক সংখ্যা 92 আবিষ্কৃত হয় 1789-এ। মৌলটি হলো সোনা, সিলিকন, রেডন, ইউরেনিয়াম। তো পারমাণবিক সংখ্যা 92 মানে সেটা হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম 92। ওকে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? নিউক্লিয়ার বলের নীতি কে আবিষ্কার করেন? জুকাওয়া বা ইউকাওয়া আমরা বলি, অপশন এ যেটা আছে, ঠিক আছে, হিডেকি ইউকাওয়া। অপশন বি, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, অপশন সি। অপশন ডি বলেছে জে জে টমসন, নয় থমসন। তো নিউক্লিয় বল এর নীতি মানে প্রিন্সিপাল অফ নিউক্লিয়ার ফোর্স, এটা ডিসকভারি করেন বা নীতি দিয়েছিলেন, থিওরি দিয়েছিলেন অপশন এ, জুকাওয়া। ইনি একজন জাপানিজ সায়েন্টিস্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোন খনিজ থেকে রেডিয়াম নিষ্কাশন করা হয়? দেখো, যে খনিজগুলো থেকে আমরা ইউরেনিয়াম নিষ্কাশিত করে থাকি, সেই খনিজগুলো থেকেই কিন্তু আমরা রেডিয়ামকেও নিষ্কাশন করে থাকি। এবং মাদাম কুরি প্রথম ইউরেনিয়ামের যে খনিজ, ইউরেনিয়ামের যে ওর বা খনিজ, সেটা থেকেই কিন্তু রেডিয়ামকে নিষ্কাশন করেছিলেন। এবং সেই খনিজটার নাম হচ্ছে পিচ ব্লেন্ড, পিচ ব্লেন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? মেরি কুরি কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, নাকি অরাম? তো মারি কুরি পোলোনিয়াম আর তার সাথে আরেকটা যেটা অপশন এখানে আছে, সেই জিনিসটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। তো সেটা আনসার হচ্ছে মেনলি রেডিয়াম। ওকে, রেডিয়ামের ডিসকভারি এবং পোলোনিয়াম, মানে মেনলি রেডিয়ামের ডিসকভারির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অপশন এই সরি, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে? জার্মেনিয়াম মূলত ব্যবহৃত হয় মেডিয়েটারে, কন্ডাক্টরে, সেমিকন্ডাক্টরে, নাকি ইনসুলেটরে? তো জার্মেনিয়াম কি, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো কি? এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী রূপে এদেরকে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? সর্বজনীন মহাকর্ষ সূত্র প্রযুক্ত হয় যাদের মধ্যে? অপশন এ, সূর্য এবং গ্রহ। অপশন বি, পৃথিবী ও সূর্য। অপশন সি, পৃথিবী ও চাঁদ। অপশন ডি, যে কোনো দুটি বস্তু। তো দেখো, সার্বজনীন মহাকর্ষীয় সূত্র মানে হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এটা দিয়েছিলেন কে? এই সার্বজনীন মহাকর্ষ সূত্র বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল, এটা দিয়েছিলেন হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। উনি কি বলেছেন? উনি বলছেন যে এই ইউনিভার্সে যে কোনো দুটো বস্তু একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেই বলটা, ওই দুটো বস্তুর যে ভর, মানে ধরে নাও এই ইউনিভার্সে এই একটা বস্তু, একটা বস্তু, এর মাস কিছু একটা হবে, ক্যাপিটাল এম দিয়ে বোঝালাম, এর মাসও কিছু একটা হবে, স্মল এম দিয়ে বোঝালাম। ওকে, ধরে নাও এর মাস হচ্ছে 10 কেজি আর এর মাস হচ্ছে 2 কেজি। তো এরা একে অপরকে একটা বল দিয়ে আকর্ষণ করবে, এও টানবে ও টানবে একে অপরকে একটা বল দিয়ে। সেই বলটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সেটা প্রপোর্শনাল হবে কার সাথে? সেই বলটাকে কিভাবে মেজার করব? তো এই বস্তু দুটোর যে ভরের গুণফলের সাথে সমানুপাতিক। মানে এর ভরের গুণফল মানে 10 × 2 করো 20 এলো, তাই তো? তো তার মানে 20 পরিমাণ ফোর্স এদের মধ্যে কাজ করবে। এখন যদি এর ভর হতো 100 আর এর ভর হতো 2, তখন গুণ করলে কত হবে? গুণ করলে হবে 200।
তার মানে তখন 200 পরিমাণ ফোর্স কাজ করবে। তো এদের ভর যত বেশি হবে তত এদের মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে। মানে এদের ভরের গুণফল, একটার ভর হিউজ আর আরেকটার ভর খুবই কম, তো তার গুণফলটাও তো বড় হবে। ধরো এর ভর হয়ে গেল 1 কোটি কেজি আর এর ভর ধরে নাও 1 কেজি, তো গুণ করলে তো সে টোটাল ওভারঅল যেটা এই এম আর এই এম এই দুটো ভরকে গুণ করলে গুণফলটা তো প্রচুর বড় হবে না। তো যত বড় হবে গুণফল তত বেশি এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আর এর সেন্টার থেকে এর সেন্টার অফ দি যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আর দিয়ে বোঝাচ্ছি। এই ডিস্টেন্সটা যত কম হবে তত আকর্ষণ বল বেশি হবে। বস্তু দুটো যত কাছাকাছি আসবে তত ডিস্টেন্স কম, তত ফোর্স বেশি। ডিস্টেন্স কম আর কম, ফোর্স বেশি। তো এই সম্পর্কটা কি? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো উনি এটা বললেন যে ফোর্সটা যেটা সেটা দূরত্বের স্কয়ারের সাথে ইনভার্সলি বা ব্যস্তানুপাতে সম্পর্কযুক্ত থাকবে। তো এই যে সূত্র, এই সূত্রকে কম্বাইন করে আমরা লিখতে পারি এফ ভ্যারিয়াস এম এম বাই আর স্কোয়ার। এবার এই প্রপোর্শনালিটি সাইন তুলে এখানে আসে কনস্ট্যান্ট ক্যাপিটাল জি এম এম আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ল। তো এটা যে কোনো দুটো বস্তুর জন্য কাজ করবে ইউনিভার্সে। এনি টু পেয়ার অফ অবজেক্টের মধ্যে বা যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে সার্বজনীন মহাকর্ষ সূত্র, মানে তার ক্ষেত্রে প্রযুক্ত প্রযুক্ত হয় আর কি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে? একটি রকেট পৃথিবী থেকে ছেড়ে চাঁদে আবর্তন করলো ও পৃথিবীতে ফিরে এলো। রকেটটির সবচেয়ে বেশি শক্তি লাগবে পৃথিবী থেকে উঠতে, চাঁদ থেকে উঠতে, চাঁদে নামতে, পৃথিবীতে নামতে। তো দেখো, এ ধরো পৃথিবী, এ ধরো চাঁদ। রকেটটা কি করছে? তাকে পৃথিবী থেকে বেরিয়ে সে চাঁদে গেল, চাঁদ থেকে উঠে আবার পৃথিবীতে এলো। তো কোন ক্ষেত্রে ওর সব থেকে বেশি শক্তি লাগবে? তো দেখো, চাঁদের যে গ্র্যাভিটেশনাল পুল সেটা কম, পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল বেশি। তো পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল থেকে বেরোতে গেলে বেশি শক্তি ক্ষয় হবে, তাই না? তারপরে গিয়ে যখন তুমি চাঁদে যাবে, ল্যান্ড করতে তো কম শক্তি লাগে, ঠিক আছে? তো চাঁদ থেকে যখন তুমি রিটার্ন আসছো তখন চাঁদের গ্র্যাভিটেশনাল পুল কম, তার মানে তোমাকে কম স্কেপ ভেলোসিটি নিয়ে আসতে হবে, মানে শক্তি কম লাগবে। আবার পৃথিবীতে ল্যান্ড করছো তো শক্তি কম। তো সব থেকে শক্তি খরচা কখন বেশি হচ্ছে? যখন আমরা পৃথিবী থেকে উঠছি। ওকে, পৃথিবী থেকে উঠতে অপশন এ, কারণ সেই মুহূর্তে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল পুল সেটাকে অতিক্রম করে বেরোতে হচ্ছে, আর সেটা চাঁদের তুলনায় বেশি। চলো, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে? পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে সেটি অপশন এ সঠিক সময় দেবে, অপশন বি 6 গুণ দ্রুত চলবে, অপশন সি √6 গুণ দ্রুত চলবে, অপশন ডি √6 গুণ ধীরে চলবে। তো দেখো, এই যে পেন্ডুলামের যে টাইম পিরিয়ড বা সময়কাল, সে সময়কালের ফর্মুলা হচ্ছে 2π√L/g। এলটা হচ্ছে পেন্ডুলামের লেন্থ আর জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষজ ত্বরণ। যেটা কি অভিকর্ষজ ত্বরণ, মানে টাইম পিরিয়ডটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা পেন্ডুলামের লেন্থের উপরে, একটা অভিকর্ষজ ত্বরণ। লেন্থের সাথে ডাইরেক্ট সম্পর্ক, একদম ডাইরেক্ট। কিন্তু যদি বলি আমি এই জি এর সাথে, মানে অভিকর্ষজ ত্বরণের সাথে, তাহলে সেটা হচ্ছে 1/√জি এর সাথে এরকম ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কযুক্ত। তো আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। তো ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীতে একটা জি এর ভ্যালু আছে, মানে অভিকর্ষজ ত্বরণের একটা ভ্যালু আছে 9.8 সামথিং যা কিছু হোক। তো আমাদের যদি চাঁদের কথা বলি, চাঁদে সে জি এর ভ্যালু কত হবে? তো এটা হচ্ছে পৃথিবীর জি এর ভ্যালু। তো চাঁদের যে জি, মানে মুনের যে জি, তার ভ্যালু হবে পৃথিবীর যে জি তার ছ ভাগের তার 1/6, তাই তো? তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে বার করতে পারবো। প্রথমে দেখো, যেহেতু টাইম পিরিয়ডের সাথে জি এর সম্পর্ক উল্টো, তো পৃথিবীতে জি এর ভ্যালু বেশি, তাহলে পৃথিবীতে টাইম পিরিয়ড কম। কিন্তু যখন আমি চাঁদে যাব, মুনে যাব, তো মুনে জি এর ভ্যালু কম, মানে টাইম পিরিয়ড বেশি হবে। আর টাইম পিরিয়ড বেশি হওয়া মানে ঘড়িটা স্লো চলবে। টাইম পিরিয়ড বেশি হওয়া মানে বেশি টাইম লাগা, মানে ঘড়িটা স্লো চলবে, ধীরে চলবে। তার মানে একটা ঠিক হলো যে ধীরে চলবে, দ্রুত দ্রুত হবে না, হবে না, হবে না, সঠিক সময় দেবে না, ধীরে চলবে, মানে এটাই আনসার, অপশন ডি। এবার আমরা এখানে ক্যালকুলেশন না করেও কিন্তু হয়ে গেল। ক্যালকুলেশন যদি করতে হতো তাহলে সিম্পলি আমি এখানে ভ্যালু বসাতাম। ধরো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীতে জি এর ভ্যালু, টাইম পিরিয়ড সমান সমান 1/√, পৃথিবীতে যে জি এর ভ্যালু সেটা কত?
সেটা হচ্ছে জি অফ আর্থ এটা। ওকে, তাহলে টাইম পিরিয়ড ইন মুন প্রপোর্শনাল টু 1 বাই জি অফ মুন, রুট ওভার অফ জি অফ মুন। এবার এই যে রুট ওভার অফ জি, এখানে যদি আমি ভ্যালু পুট করি আর্থের এটা, তবে ভ্যালুটা কত হবে? 1/√অফ জি অফ আর্থ বাই 6। তো এই যে এটা কি, এটা রুটের ভেতরে 6 আছে, রুট 6টাকে তো আমরা উপরেও পাঠাতে পারি, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 1 বাই, না উপরে চলে যাবে √6 আর নিচে চলে আসবে 1/√অফ জিই। এর মানে কি দেখো, টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু √6 ইন্টু 1/√অফ জিই। দেখো আগে ছিল এটা টাইম পিরিয়ড, এখন হয়ে গেছে এটা, মানে √6 টাইম টাইম পিরিয়ড কি হয়েছে, বেড়ে গেছে। জি এর ভ্যালু কম, জি এর ভ্যালু যেখানে কম সেখানে তো টাইম পিরিয়ড বেড়ে যাবে, তো টাইম পিরিয়ড √6 টাইম বেড়ে গেছে। আর টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে ঘড়ি স্লো চলবে, ধীরে চলবে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে, দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল এফ যদি দুটি বস্তুর মধ্যে ভর অর্ধেক হয়, তাদের মধ্যেকার দূরত্ব না পরিবর্তন করে, তখন মহাকর্ষ বল হবে। দেখো দুটো বস্তুর, এই আগের মাস ছিল এম, এর মাস ছিল স্মল এম, ওকে, এবং এদের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স ছিল আর, তো তখন কতটা ফোর্স কাজ করতো, ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার, এতটা। এখনো ডিস্টেন্স এটাই আছে, কিন্তু ভর হাফ হাফ করে দিয়েছি। এর ভর হয়ে গেছে m/2, এর ভর হয়ে গেছে m/2, কিন্তু ডিস্টেন্স আমার আরই আছে। তাহলে ফোর্স কতটা কাজ করবে? তো দেখো m/2 মানে যোগ করলে টোটাল কত, মানে গুণ করলে কত হবে? দেখো এই যে জি বাই আর স্কোয়ারকে এর মতো রেখে দিলাম। এবার দেখো m/2 ইন্টু m/2, m/2 ইন্টু m/2, ওকে m/2। তো 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4, তার মানে একটা 1/4 এক্সট্রা আসছে, ইন্টু কি পড়ে থাকছে, ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার। তো এটা ছিল আগে, তো আগেরটা কি হয়ে গেছে দেখো, আগেরটা 1/4 হয়ে গেছে, মানে মহাকর্ষ বল 4/1 হয়ে গেছে। তো এই যে 1/f, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা সমান সমান তো এফ, তো এই ভ্যালুটার পরিবর্তে তুমি এফ বসাও, তাহলে দেখো 1/4 ইন্টু এফ, মানে f/4 হয়ে গেছে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 16 কি বলেছে, পৃথিবীর ঘূর্ণনের বেগ বেশি হলো বিষুব রেখা বরাবর, উত্তর মেরুতে কর্কটক্রান্তি রেখা বরাবর, নাকি সুমেরু বৃত্ত বরাবর? তো এই কোয়েশ্চেনের সঠিক আনসার হবে হচ্ছে অপশন এ, বিষুব রেখা বা নিরক্ষরেখা বরাবর। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, পৃথিবী সব বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে কারণ? মহাকর্ষ বলের জন্য। অপশন এ, একদমই তাই। কেন্দ্রাভিগ বা কেন্দ্রাতিগ বা তড়িৎচুম্বকীয় বল, এগুলো তো একটাও সঠিক আনসার হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, নিচের কোনটি সার্বজনীন মহাকর্ষ সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? কোনটা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের সাথে সম্পর্কযুক্ত নয়? যে যে বল যে বল যা পৃথিবীর সঙ্গে আমাদেরকে বেঁধে রাখে, এটা তো মহাকর্ষের সাথে সম্পর্কযুক্ত, তাহলে এটা কিন্তু সঠিক আনসার নয়। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, তো এটাও তো মহাকর্ষ বলের জন্য। কিন্তু সূর্য চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়, এটাও মহাকর্ষ বলের জন্য। অপশন ডি বলেছে পৃথিবী চাঁদের চারিদিকে ঘোরে, এটা কি ঘোরে আদেও? ঘোরে না তো, তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার। এটা মহাকর্ষ সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, বা মহাকর্ষ সূত্র এটা বলে না। আর পৃথিবীও কিন্তু চাঁদের চারিদিকে ঘোরে না, পৃথিবী তার থেকে ভারী বস্তুর চারিদিকে ঘোরে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, কোন বিবৃতিটি সত্য নয়? দুই মেরুর বস্তুর ওজন সর্বাধিক, নিরক্ষরেখায় বস্তুর ওজন সর্বনিম্ন, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য, কোনো বস্তু বেশি উচ্চতায় নিয়ে গেলে তার ওজন হ্রাস পায়। দেখো ওজন ডাব্লিউ সমান সমান হচ্ছে এম ইন্টু জি, তো জি এর ভ্যালু যেখানে কমবে সেখানে ওজন কমে যাবে, জি এর ভ্যালু যেখানে বাড়বে সেখানে ওজন বেড়ে যাবে। তো দুই মেরুতে দেখি, তো দুই মেরুর যদি কথা বলি, তো ইকুয়েটার আর এর মধ্যে, এই যে মেরুতে, মেরুতে রেডিয়াস কম হওয়াতে কি হবে, জি এর ভ্যালু বেশি, তাহলে ওয়েট বেশি, তো মেরুতে সর্বাধিক, এটা মেনে নিলাম। সরি, এটা সঠিক আনসার নয়, এটা আমি মেনে নিলাম, এটা সঠিক।
সত্য নয় কোনটা বলছে? অপশন বি বলেছে নিরক্ষরেখায় বস্তুর ওজন সর্বনিম্ন, তো এটা নিরক্ষীয় অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলে বস্তুর যে ওজন সেটা কম হবে পোলের তুলনায়, কারণ কি পোলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে রেডিয়াস বেশি, তো সরি, হ্যাঁ কম হবে, রেডিয়াস বেশি, তো জি এর ভ্যালু কি হবে, কম হবে। কম মানে জি এর ভ্যালু একদমই কম নয়, কারণ কি জি এর ভ্যালু সব থেকে কম হবে সেন্টারে, সেন্টারে জি এর ভ্যালু 0, তাই ওজন 0। তো পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0, এটা আরো বেশি সঠিক। অপশন বিটাও সঠিক, কিন্তু এবার চলো অপশন ডিটা দেখি, যে কোনো বস্তু বেশি উচ্চতায় নিয়ে গেলে তার ওজন হ্রাস পায়। এটাও কিন্তু সঠিক, কারণ কি যত উঁচুতে যাবে জি এর ভ্যালু কমবে, জি এর ভ্যালু কমা মানে ওয়েট কমে যাবে, তো ওজন কমে যাচ্ছে। তো এই তিনটে একদম সঠিক, কিন্তু অপশন বিটা একদম সর্বনিম্ন সেটা নয়। জি এর ভ্যালু সর্বনিম্ন মানে 0 হয় কোথায়, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। নিরক্ষরেখায় কিন্তু জি এর ভ্যালু সর্বনিম্ন নয়। বাট আমি যদি এই সারফেসের মধ্যে কথা বলি, তো এই সারফেসের মধ্যে সর্বনিম্ন হবে হচ্ছে আমার নিরক্ষরেখায়। ঠিক আছে, যখন আমি বলবো এই পৃথিবী পৃষ্ঠে, এই কথাটা উল্লেখ করব। তো এই সমস্ত জিনিস বা কনসেপ্টকে মাথায় যদি আমরা রাখি, তাহলে আমাদের এখানে আনসার হবে হচ্ছে অপশন বি। এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, দাঁড়াও এই জায়গাটা একটু মুছে দিই। অপশন এ নয় কিন্তু, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান। দেখো পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে বাইরের দিকে কোনো বল আর কাজ করবে না, সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স আর কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু জি এর মান কি হবে, বেড়ে যাবে, আগের তুলনায় বেড়ে যাবে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে, যে যদি দুটি বস্তুর মধ্যে স্বাভাবিক দূরত্ব 6 বাড়ানো হয় বা 6 গুণ বাড়ানো হয়, তবে মহাকর্ষ বল হবে। মহাকর্ষ বল হবে 6 গুণ বাড়ালে। তো 6 গুণ বাড়ালে, দূরত্ব যদি আমি 6 গুণ বাড়াই, তাহলে মহাকর্ষ বল হবে কি, 6 গুণ কম হবে। মহাকর্ষ বল 6 গুণ কমে যাবে। দূরত্ব যদি আমি 6 গুণ বাড়িয়ে দিই, তাহলে মহাকর্ষ বল 6 গুণ কমে যাবে, কারণ কি এফ ভ্যারিজাস 1/r²। আর এর জায়গায় তুমি যদি লেখো যে 1/6 আর এর হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে 1/36 ইন্টু আর এর হোল স্কোয়ার, মানে 36 টাইম 36 গুণ। এটা এখানে হয়তো থাকবে এরকম অপশন বেশি, 36 গুণ কমে যাবে, 36 গুণ বেড়ে যাবে, 12 গুণ কমে যাবে, এরকমভাবে থাকবে অপশনগুলো। অপশনগুলো এখানে যাই হোক আসেনি, তো এখানে সঠিক আনসার হবে হচ্ছে অপশন সি, 36 গুণ কমে যাবে। ওকে, দূরত্ব বাড়ালে কিন্তু মহাকর্ষ বল কমে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, সর্বপ্রথম কে পরীক্ষামূলকভাবে জি এর মান নির্ণয় করেন? নিউটন, ক্যাভেন্ডিশ, গ্যালিলিও, ওপরের কোনটিই নয়। তো সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে জি এর মান নির্ণয় করেন কিন্তু ক্যাভেন্ডিশ, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। আচ্ছা, দাগ দেওয়া হলো না, অপশন বি। নেক্সট, দুটি ভৌত বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে? তো দুটো ভৌত বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা মহাকর্ষজ বল বলি, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে, যদি দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল 1/9 হয়, মানে F/9 যদি হয়, আগে ফোর্স ছিল F, কোনো কারণে ফোর্স F/9, মানে 9 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তবে সেক্ষেত্রে বস্তু দুটোর মধ্যে দূরত্ব কত হবে? ধরে নাও বস্তু দুটোর মধ্যে আগে দূরত্ব ছিল একটা, যে কারণে ফোর্স ছিল F, এখন দূরত্ব হয়ে গেছে একরকম, যে কারণে ফোর্স হয়ে গেছে F/9। তো এই যে ব্যাপারটা মহাকর্ষ বল, এটা আমি কি বলেছিলাম, যে ফোর্স ভ্যারিজাস 1/r² দূরত্বের সাথে। তার মানে দূরত্ব যদি আমি বাড়াই তখনই ফোর্স কমে। তো দূরত্ব আর এর ভ্যালু যদি আমি 3 গুণ করি, তখনই কিন্তু 9r² বেরিয়ে আসবে। ওকে, তখনই কিন্তু 9r² বেরিয়ে আসবে, মানে 9 গুণ কমছে। তখন আমি লিখতে পারবো F/9। তার মানে দূরত্ব নিশ্চয়ই 3 গুণ বাড়ানো হয়েছে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে, অবাধে বস্তুর পতন হয় বায়ুমণ্ডলে, সমুদ্রে, বাতাসে, সম্পূর্ণ বায়ুশূন্য স্থানে। তো দেখো এখানে আনসার হবে হচ্ছে অপশন ডি, যে সম্পূর্ণ বায়ুশূন্য স্থানে। কেন? কারণ কি যেখানে কোনো মাধ্যম
বায়ু হোক বা যাই হোক না কেন, সমুদ্র জল, যেখানে কোনো মাধ্যম থাকবে না, সেখানে কোনো প্লবতা বল থাকবে না, ওকে, বা বুয়েন্সি ফোর্স থাকবে না, সেই ক্ষেত্রে বস্তুটা ফ্রি ফল হবে, শুধুমাত্র গ্র্যাভিটি ফোর্স কাজ করবে তার উপরে, আর সে উপর থেকে নিচে পড়বে, আর তাকে আমরা বলে থাকি বস্তুর অবাধে পতন বা ফ্রি ফল। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে, একটি বস্তু তার অবস্থানের পরিবর্তন বা গঠনের কারণে যে শক্তি আধিকারিক হয় তাকে বলে। মানে একটা বস্তুর অবস্থানে যদি পরিবর্তন হয় বা গঠনের যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে সে কোন শক্তি অ্যাচিভ করে। তো এটার আনসার কি হবে? তো যখন কোনো বস্তু মোশনে থাকে, গতিতে থাকে, তখন গতির দরুন যে শক্তিটা অ্যাচিভ করে বা শক্তিটা লাভ করে বা আধিকারী হয়, তাকে বলা হয় গতিশক্তি। কিন্তু কোনো বস্তুকে যখন আমি গ্র্যাভিটির এগেনস্টে একটু উঁচুতে নিয়ে যাব, তখন আমাদেরকে কার্য করতে হয়, আর যে কারণে তখন তার মধ্যে একটা শক্তি তৈরি হয়, আর তাকে বলে থাকি আমরা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো এই পোটেনশিয়াল এনার্জি দু কারণে হতে পারে। একটা হচ্ছে অবস্থানের পরিবর্তন মানে আমি যদি কিছুটা হাইটে নিয়ে যাই, উচ্চতায় নিয়ে যাই। আর একটা হচ্ছে গঠন, মানে যদি আমি শেপের বা আকার আকৃতির পরিবর্তন করি, তো সেই ক্ষেত্রেও কিন্তু পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আমাদের মধ্যে কিন্তু সঞ্চিত হয়। মানে এখানে আনসার হবে অপশন বি, স্থিতিশক্তি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে, একটি সুতোর কাপড়ে এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ? এর কারণ হচ্ছে কৈশিক ক্রিয়া। যখন তুমি দেখবে আগেকার দিনে যে সলতে বা পোলতে যেগুলো জ্বালানো হতো, বা হারিকেনে যে পোলতে বা এরকম চেরাকে যে পোলতে, সেগুলো দেখবে তেলের মধ্যে চুবিয়ে রাখা হতো, আর ওই সেই পোলতের মধ্যে দিয়ে কিন্তু তেল ওপরের দিক দিয়ে গ্র্যাভিটি বা মহাকর্ষ বলের বা গ্র্যাভিটি মানে কি, মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ বলের এগেনস্টে কিন্তু জল ওপরের দিকে ওঠে। বা তুমি একটা বাড়িতে গামছা বা রুমাল নেবে, তার এক প্রান্ত নিচের দিকে জলের মধ্যে হালকা একটু দেবে, দেখবে যে উপরের দিকে জল মুভ করছে, তাই না? তো জল কি হয়, ওই কাপড়ের ছোট ছোট ছিদ্র দিয়ে মুভ করে, ছোট ছোট ছিদ্র দিয়ে ও গ্র্যাভিটির এগেনস্টে মুভ করতে পারে। এটাকে আমরা বলে থাকি ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক ক্রিয়া, যে কারণে কাপড়টি কিন্তু ভিজে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে, পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হলো নিউক্লিয়ার সংযোজন, স্প্ল্যাশন, অপশন সি নিউক্লিয়ার বিভাজন, অপশন ডি নিউক্লিয় সমা সমাবয় সমাবয় বিভবন। ঠিক আছে, তো এখানে সঠিক আনসার কি হবে, যে পারমাণবিক চুল্লি বা অ্যাটমিক যে রিঅ্যাক্টর, সেখানে আমরা হেভি নিউক্লিয়াসকে নিউট্রন কণা দিয়ে মেরে ভাঙি। ঠিক আছে, মানে কি হচ্ছে, এখানে বিভাজন হচ্ছে, মানে অপশন সি নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন। এই প্রসেসের মাধ্যমে আমরা শক্তি তৈরি করে থাকি, নিউক্লিয়ার এনার্জি গেইন করি, আর সেই নিউক্লিয়ার এনার্জিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে আজকে বাড়িঘরে লাইটও কিন্তু জ্বালায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? তো একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ, এটা জানতে গেলে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এর সাথে ভরবেগ মানে পি, বা যাকে বলি আমরা ভরবেগ, ভর ইন্টু বেগ, মোমেন্টাম, এম ইন্টু ভি, বা যাকে পি দিয়ে বোঝানো হয়। তো এই সম্পর্কটা আগে আমাদেরকে জানতে হবে। তো দেখো, এখানে এমভি আছে, এখানে এমভি আছে, কিন্তু এখানে ভি এর স্কোয়ার আছে, এখানে এম আছে। তো আমি যদি এখানে এম এর স্কোয়ার করি আর নিচে যদি একটা এম লিখি, তাহলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। এবারে এমভি দুটোর মাথাতে স্কোয়ার, মানে এমভি হোল স্কোয়ার বলতে পারি, মানে এটাকে লিখতে পারি 2m, আর উপরে হচ্ছে এমভি এর হোল স্কোয়ার। এমভির পরিবর্তে কিন্তু ভরবেগ বা পি কে বসাতে পারি, মানে পি স্কোয়ার বাই 2m, মানে কাইনেটিক এনার্জি গতিশক্তি সমান সমান পি স্কোয়ার বাই 2m। এবার কি বলছে, কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ হবে, মানে পি এর ভ্যালু কার সব থেকে বেশি হবে। তো এখানে এখানে ড্রাইভ করি যে পি সমান সমান কি, তো 2m কে এদিকে পাঠিয়ে দাও, তার মানে পি স্কোয়ার সমান সমান কাইনেটিক এনার্জি ইন্টু 2m, মানে পি সমান সমান রুট ওভার অফ কাইনেটিক এনার্জি ইন্টু 2m। এবার দেখো ভরবেগ কার কার সাথে ডিপেন্ড করছে, ভরবেগ এখানে কাইনেটিক এনার্জি আর মাস দুটোর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো বলছে একই গতি শক্তি সম্পন্ন, মানে এখানে সবার নিউট্রন, প্রোটন, ডিউটেরন, আলফা সবার এই গতিশক্তিটা সেম, এটা সেম। এবার এটার এটার ভ্যালু যদি সবার সেম হয়,
তাহলে তখন ভরবেগ শুধু নির্ভর করছে মাসের উপরে। তাহলে যার মাস বেশি হবে তার ভরবেগ সর্বোচ্চ হবে, তাই তো? তো এখানে বলো ইলেকট্রনের মাস বেশি, ইলেকট্রনের মাস খুবই কম। প্রোটনের মাস ইলেকট্রনের থেকে একটু বেশি। ইলেকট্রনের প্রোটনের তুলনায় নিউট্রনের মাস আর একটু বেশি। কিন্তু আলফা কণার মাস সবচেয়ে বেশি এখানে, তাহলে আনসার হবে অপশন ডি, আলফা কণা। আলফা কণার মাস বেশি, তাই এখানে মোমেন্টামও বেশি হয়ে যাচ্ছে, মানে ভরবেগ বেশি হয়ে যাচ্ছে। অপশন ডি। কোয়েশ্চেন নম্বর 30 কি বলেছে, 30 নম্বর কোয়েশ্চেন, যে একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহী কোনটি? ধনাত্মক হোল, ধনাত্মক আয়ন, ইলেকট্রন, ধনাত্মক ঋণাত্মক আয়ন। তো এখানে আনসার হবে হচ্ছে অপশন এ, ধনাত্মক হোল। নেক্সট, আজকে এই কোয়েশ্চেনটা আমরা তোমাদের জন্য হোম টাস্ক থাকছে। কোয়েশ্চেনটা কি বলেছে, ইলেকট্রিক যন্ত্রে আলো নিঃসরণকারী ডায়োড ব্যবহার করা হয়, টেলিভিশন থেকে নিঃসৃত হয়। দেখো ইলেকট্রিক যন্ত্রে আমরা ডায়োড নির্গত করে থাকি, ওকে। তো টেলিভিশন থেকে কোনটা নিঃসৃত হয়? টেলিভিশন থেকে কোন রশ্মিটা নির্গত হয়? আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্স রশ্মি, বেতার তরঙ্গ, নাকি দৃশ্যমান আলো? আমার মনে হচ্ছে ওপরের এই লাইনটা কোনোভাবে টাইপিস্ট মিস্টেক করেছে, ঠিক আছে? এটা এর সাথে সম্পর্কযুক্ত নয়। এখানে মেন কোয়েশ্চেন হচ্ছে টেলিভিশন থেকে কোন রশ্মি নির্গত হয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কটা আমাকে সবাই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো, টাটা অ্যান্ড থ্যাংক ইউ সকলকে সাথে থাকার জন্য। সকলকে থ্যাংক ইউ। নেক্সট আবার আমরা কালকে সেম টাইম 9টার সময় সেম আরেকটি কেমিস্ট্রি সেশন নিয়ে চলে আসবো।